এখানে ও এ এই ভেক্টরটা হলো z0, ও বি এইটা হলো z প্লাস ডেল্টা z0 এবং ওপি এই ভেক্টরটার হলো z। ওই ছবিতে দেওয়া আছে। তাহলে এ বি এই ভেক্টরটা কি হতে পারে? ও বি মাইনাস ও এ। প্রশ্ন না তোমরা যে কোনো ভেক্টর মূল বিন্দু থেকে অবস্থান পেয়ে এইভাবে এ বি ইকুয়াল টু ও বি মাইনাস হয়। তাহলে এটা হলো z0 প্লাস ডেল্টা z0 মাইনাস z0 ইকুয়াল টু ডেল্টা z0। এইটার কথা বলছে এই দ্বৈতকের এই দিস ইজ ডেল্টা z0। এইটা ছিল কিন্তু আমাদের ডেল্টা এস একটু আগে সংজ্ঞা দিয়েছিলাম না, সেই সংজ্ঞার ডেল্টা এসটা হলো এই। এপি এপি ইকুয়াল টু ওপি মাইনাস ও এ ইকুয়াল টু জেড মাইনাস জেড নট। এইটা সূত্র আসবে, এইটার জন্য লনের পরে এইটা আসবে সূত্রে দুজনের অবস্থা। এবং বিপি এটা ভেক্টর চিহ্ন আছে সবগুলো পরে, কিন্তু বিপি ইকুয়াল টু ওপি মাইনাস ওবি জেড মাইনাস জেড নট প্লাস ডেল্টা জেড নট। এই তাহলে আমরা সূত্রের জন্য যে দূরত্বগুলো লাগবে সেগুলো আমি বের করে ফেলছি। এখন জটিল বিবর সূত্র লিখে ফেলবো। Therefore, P of Z বিন্দুতে therefore P of Z বিন্দুতে P of Z বিন্দুতে জটিল বিভব হবে W equal to minus M ln Z minus Z naught plus delta Z naught। এইটা হলো এই উৎসের জন্য বিপি এইটা আসছে ওখানে প্লাস M ln Z minus Z naught। এটা ক্যালকুলেশন করে একটা সুন্দর একটা অবস্থায় রাখলেই রেজাল্ট হয়ে যাবে। এই আমাদের কিন্তু জটিল বিভবের সূত্র চলে আসছে, এটা একটু ক্যালকুলেশন করে এইটাকে একটা আমরা সুন্দর রূপ দেবো, আর কিছু না, এটা ক্যালকুলেশন আছে একটু। তার জন্য আমরা
কিছু বোঝা যায় কিনা দেখো তো, এই যে করা হয়েছে বুঝে আসে? আমরা এইটাকে আগে মাইনাস দিয়ে গুণ দিয়েছি, দিয়ে জেড মাইনাস জেড নট এখানে কমন নিয়েছি। জেড মাইনাস জেড নট কমন নিলে একটা 1 রইল, এইটুক থেকে একটা 1 রইল, আর এইটা ভাগ ওইটা হয়ে গেল। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস এম লন জেড মাইনাস জেড নট আর মাইনাস এম লন 1 মাইনাস ডেল্টা জেড নট ডিভাইড বাই দেখো থেকে এটুকু বুঝে আসে কিনা। একটা এম এই জায়গাটা, একটা মাইনাস এম এইখানে আছে, লগারিদমের গুণ যোগ হয়ে যায়, যোগ হয়ে আর একটা মাইনাসটা দিকেও দিয়েছে। এগুলো অনেক নিচের লেভেলের হিসাব নিকাশ, এগুলো এখন বুঝতে পারার কথা। ক্যান্সেল। এখন লনটাকে বিদেয় দিতে হবে, এটাকে বেনিশ করব। এটাকে বেনিশ করার জন্য এর একটা ধারা আছে, এই কোনদিন শুনছো কিনা বা দেখছো কিনা? দেখেছো? বলো দেখি কি দেখেছিল। অনেকবার দেখেছি, গত বছর। শিকার যখন করছো আর না বললেও চলবে, গত বছরও অনেকবার দেখেছি কমপ্লেক্স অ্যানালাইসিস করার সময়। ঠিক আছে, আর তোমাদের বল লাগবে না, আমি বলি এক্স মাইনাস এক্স বাই 2 এক্স স্কোয়ার বাই 2 এক্স কিউব বাই 3 মাইনাস এই হলো এই ধারাটার লগ, ম্যাকলেনের অসীম ধারা। আর যদি লন 1 মাইনাস এক্স থাকে, সব প্লাস, কি বলতেছে ওটা পাল্টা, এই কি গণিত সৃষ্টি হচ্ছে এখানে, সব প্লাস হয় কেমন? এই সূত্রে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসাই দাও, সব তো মাইনাস হয়, সব প্লাস হয় মানে উপরের সূত্রে। এই তোমাদের বুদ্ধিকে এত খাটো হলে কেমন হবে? এই জায়গায় এক্সের জায়গায় কি আনছি? মাইনাস, তার এই সূত্রে এক্স জায়গায় মাইনাস এক্স বসবে, মাইনাস এক্স বসালে এইগুলো যা বিজোর পাওয়ার আছে এইগুলোই তো সব মাইনাস হয়ে যাবে, আর এইগুলো তো স্কোয়ারে তো ওটা তো ওই মাইনাসে প্লাস যায়, ওই মাইনাস থেকে কী যাবে, এর অর্থ কি সব টার্ম মাইনাস হবে। আমাকে মাইনাস কমন নেই, তাও নিজের জায়গায় খাড়া থাকবেই। সে তো বলো না যে মাইনাস কমনের পরে সব প্লাস হবে, তা তো বলো না, এবার তো সব প্লাস হবে, তাহলে তাহলে এই মাইনাস গেল কই তাহলে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সূত্র হলো মাইনাস এক্স মাইনাস তাহলে এইখানে ওই সূত্রটাই হবে, এই লনকে আউট করার জন্য এইটা, এই সূত্র, এইটা 1 তো আছে, আর এইটুকু এক্স এর কাজ করতেছে, তাই তো?
আচ্ছা, এই হলো কিন্তু এইটা, তারপর মাইনাস এইটার স্কোয়ার ভাগ 2, তারপর এটার কিউব ভাগ। কিন্তু রহস্যজনকভাবে বই এইটুকু লিখেছে, আর কিছু লেখে সামনে একটু লেখাও আছে এই কথা। এখন বর্জন করেছি কেন, এই হলো প্রশ্ন। তার বাকিদের রাখি নাই কেন, সমস্যা কে বাদে রাখি? মানে ওই যে ডেল্টা জেড নট, ওই যে দ্বৈতকের জন্য যে এটা খুব ক্ষুদ্র, এইটার বর্গ কিউব করলে এগুলো আরো ক্ষুদ্র হবে, নগণ্য, এই জন্য তাদের বাদ দেওয়া হয়েছে, মানে রেজাল্টটাকে সুন্দর অবস্থায় রাখার জন্য। তাহলে কেন বাদ দিচ্ছি এখানে নোট দিতে হবে। উচ্চতর ঘাত যুক্ত পদ সমূহ বর্জন করে। উচ্চতর ঘাতযুক্ত পদসমূহ বর্জন করে। এখানে দুইটা মাইনাস মিলে কি হয়ে গেল, এম ডেল্টা জেড নট ডিভাইড বাই জেড ডিভাইড বাই জেড নট। এখন এখানে এটা আরেকটু ক্যালকুলেশন করছে, ডেল্টা জেড নটটাকে উঠাইয়া অন্য একটা বিষয় নিয়ে আসছে, শেষে আমাদের একদম লাস্ট পর্যায়ে চলে আসছে, এটাকে আরেকটু ক্যালকুলেশন। ধরি ডেল্টা জেড নট ইকুয়াল টু আর ই টু দি পাওয়ার আই আলফা, আর ই টু দি পাওয়ার আই আলফা। এইটা কেন ধরছে, এটা ধরার কারণটা কি আমরা একটু সাইডে একটু ব্যাখ্যা করে দেই, এটার ভিতরে কি আছে, কেন আছে, কেন ধরা হচ্ছে। এদিকে একটা দাগ দিয়ে ছবি আঁকো, ছবি আঁকলে মনে করি একটা বিন্দু ওপি, এইটা অবস্থান ভেক্টর জেড, ওটা আছে ডেল্টা জেড নট, কিন্তু আমরা একটু জেড নিয়ে বুঝাচ্ছি। এইটা মনে করো কোনটা হলো থিটা, আর জেড ইকুয়াল টু আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এইটা হলো এক্স, এইটা হলো ওয়াই, পি অফ এক্স ওয়াই বিন্দু। এই জটিল সংখ্যা এক্স ওয়াইতে কাটতে এসে তাহলে এইরকম হবে। এইটা যদি আমাদের পোলারে নিয়ে যাই, পোলারে নিয়ে গেলে আর কস থিটা যোগ আই আর সাইন থিটা, আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা ওয়েলের সূত্র দিয়ে আর ই টু দি পাওয়ার আই থিটা। এইটা একটা জটিল সংখ্যার এক্সপোনেনশিয়াল বা সূচকীয় আকার। এক্সপোনেনশিয়াল বা এটা হলো জটিল সংখ্যাটা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, সেইটা আসছে আই এর মাথায়, এই এর মাথায়, সাথে একটা আই আছে, আর হলো ও থেকে পি এর দূরত্ব, মানে এই দূরত্বটুকু, এই দূরত্বটুকু হলো আর এই ডিস্টেন্স। তাহলে একটা জটিল সংখ্যার এক্সপোনেনশিয়াল ফর্মে জটিল সংখ্যাটা যে মডুলাস বা দূরত্ব, এই দূরত্বটা থাকবে এইখানে, আর এর মাথায় থাকবে এইটা যে কোণ তৈরি করবে এক্স অক্ষের সাথে। এখন তাই এই ডেল্টা জেড নট যেহেতু এটা জটিল সংখ্যা, এর এরকম একটা ফর্ম আছে,
এই ফর্মটা আর তো আমরা রেখেছি ওই কোণটাকে আলফা দ্বারা শেষ দেখা রয়েছে, ওইটা যে এক্স অক্ষের সাথে কোণ করে সেই কোণটা হলো আলফা। কি বুঝে আসছে? Therefore, z minus z naught m r e to the power I alpha. এই আরটা কিন্তু ওই যে এই ডেল্টা জেড এর মডুলাস এইটাই কিন্তু এই দ্বৈতকের মধ্যবর্তী দূরত্ব মনে আছে, ডেল্টা জেড নট এইটারই তো মডুলাস এই আর আসছে। ওই যে ডেল্টা এস বলছিলাম সেই ডেল্টা এসটা হলো এখানে এম এবং আর এর গুণফল, তাহলে কি ধরছিলাম মিউ, ওই যে এম ইন্টু ডেল্টা এস ইকুয়াল টু মিউ ছিল। কি বুঝে আসছে? এখন সেই মিউ কখন ধরবো, আর কি হলে এম আর আর এর গুণফল মিউ হবে, ওই যে মনে আছে না টেন্স টু জিরো না সসীম না, ওখানে বলছিল না এম অতি বৃহৎ আর অতি ক্ষুদ্র, তাহলে আর টেন্স টু জিরো হলে এম আর আর এর গুণফল মিউ, এটা সসীম হবে। বইতে এখানে আছে কিন্তু আর টেন্স টু ইনফিনিটি আছে, দেখো ওই যে একটু প্রিন্টিং মিস্টেক আছে ওই জায়গায়, আমি শুরুতে বলছিলাম না একটা একটু ভুল আছে। আচ্ছা তাহলে দেখো এখন আর টেন্স টু জিরো হলে ধরি এম আর ইকুয়াল টু মিউ, তাহলে ডব্লিউ ইকুয়াল টু মিউ আই আলফা জেড মাইনাস জেড। এই অবস্থায় মনে হয় রেখেছে বইয়ে ফলাফল, এই অবস্থা আছে না নাকি? মন্তব্য তো আর আমার দরকার নাই, মন্তব্য নিষ্প্রয়োজন, মন্তব্য দেওয়ার যাবো কেন? ইহাই নির্ণেয় জটিল বিভব, ইহাই নির্ণেয় জটিল বিভব। ডব্লিউ ইকুয়াল টু মিউ ই টু দ্য আই আলফা ডিভাইডেড বাই জেড মাইনাস জেড। আচ্ছা, এখানে সবচাইতে বড় এবং সবচাইতে কঠিন উপপাদ্য কোনটা? ওইটাই তো পরীক্ষা, ওইটা ছাড়াই তো পরীক্ষা হবে না, ওইটাই এই চ্যাপ্টারের সবচাইতে বড় আর সবচাইতে কঠিন। দেখবা এই পাশে উল্টো লিখতে লিখতে অনেক লেখা লাগবে, এবং এইটা এমন এক প্রশ্ন এর ভিতরে জিওমেট্রির অনেক ঘটনা ব্যবহার করা হবে, জ্যামিতির সর্বসম, সদৃশ ত্রিভুজ নাম শুনছো না, তারপরে বৃত্তের বিপরীত বিন্দু, অনেক বিষয় জ্যামিতির অনেক বিষয় এখানে আছে, পুরাটাই জ্যামিতির বিষয় নিয়ে। এটা হাই স্কুলে যে জ্যামিতি পড়েছো সেই জ্যামিতির এইখানে অনেক বেশি প্রকার। আচ্ছা, তাহলে এইখান থেকে 121 পৃষ্ঠায় আমাদের প্রতিচ্ছবি নামক একটা সংজ্ঞা আছে, আর এই প্রতিচ্ছবি দিয়ে একটা উপপাদ্য আছে। এই উপপাদ্য পড়ে আমরা এই চ্যাপ্টার শেষ করব। আগে অঙ্ক করব, অঙ্ক একটা না, অঙ্ক অনেকগুলো করতে হবে, কারণ এখান থেকে 3টে অঙ্ক আসবে। কয়টা অঙ্ক? 3টা। আগে পড়াবো, অঙ্কগুলো করব, এরপরে সেইটা 32 মার্কের 30-32-এর নিচে তো প্রশ্ন হবেই না, তা আমি বলেছি। তাহলে আমাদের অঙ্ক করতে হবে। অঙ্ক 23 সালে কি কি আসছে আমি একটু দেখে নিই। 23 সালে প্রশ্ন তো এখানে নাই।
এক আর কোনটা আসছে দেখানো আছে হ্যাঁ দাও বই দাও বই আউট এই বই ইন হ্যাঁ 23 সালে প্রশ্ন দেখে নিচ্ছি কয়েন আমরা চ্যাপ্টার 3-এ পড়তেছি তো নাকি চ্যাপ্টার 3-এর 23 সালে 1 নম্বর প্রশ্ন আসছে চ্যাপ্টার 3-এর গ বিভাগে আর খ বিভাগে আসছে 13 নম্বর আর 13 তাহলে দুইটা অঙ্ক আসছে 10 আর 15 10 আর 5 13 10 আর 14 তাহলে আছে কি তা সেটা কি আমি পড়াইছি নাকি কি বলে সেটা কি করতে ও তুমি ছিল না কই কোত্থেকে তুমি ছিল না দেখেই তো গন্ডগোল হচ্ছে গতদিন ওটা তো আমি প্রশ্ন পরীক্ষার জন্য পড়াইনি আমি শুধু সূত্রটা আনার জন্য একটু ছবি টবি এঁকে বিষয় বুঝাইছিলাম কারণ ওই সূত্র ছাড়া একটা অঙ্ক করা যাবে না একটা অঙ্ক ওই সূত্র ছাড়া সব অঙ্ক ওই সূত্রের উপরে আচ্ছা তাহলে প্রশ্ন আমরা বাদ দেব 13 আর 1 তাই তো আমি আগে প্রশ্ন দাগাই দিচ্ছি আজকে তাহলে 1 বাতিল 2 ইম্পর্টেন্ট 3-4 ইম্পর্টেন্ট 2-3 কে দিছে 2-3-4 ইম্পর্টেন্ট 2-3-4 ইম্পর্টেন্ট 5 BBI 6 ইম্পর্টেন্ট 7 ইম্পর্টেন্ট 8 100% 9 100% 10 BBI 11 BBI 12 BBI 14-15 BBI 16 ইম্পর্টেন্ট 17 100% 18 ছাড়া পরীক্ষা হবে না 19 BBI আর না পারলে থাকুক 25 নম্বর একটা প্রশ্ন আছে 21 সালে আসছে ওটা ইম্পর্টেন্ট আকারে নিয়ে নাও 25 এই এখান থেকে এবার 3টে প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায় কয়টা 3টে অঙ্ক আসবে 10 নম্বরের 4 নম্বরের মিলে তাহলে